আর ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে। কি হে অজিত, কি ভাবছিলে অত? রানী ভিক্টোরিয়াকে দেখতে পাচ্ছিলে নাকি? না হে, এই ভিক্টোরিয়ার সৌন্দর্য মানসচক্ষে উপভোগ করিবার ক্ষুদ্র প্রয়াস করিতেছিলাম। ক্ষুদ্র প্রয়াসে কাজ হবে না, বৃহৎ প্রয়াস করতে হবে। এখন চলো বাড়ি। আমি উঠে দাঁড়াতেই সে এগিয়ে গিয়ে সত্যবতীকে কি যেন একটা বলল। তারপর আমার দিকে সরে এসে কানের কাছে মুখটা এনে বলল, এখনই বাড়ি ফিরবে নাকি শহরটা আর একটু ঘুরেই না হয়? ব্যোমকেশ এভাবে শহর ঘোরার কথা কখনো বলেনি। আমার অবাক হওয়ারই কথা, কিন্তু আমার কেমন যেন শরীরটা খুব খারাপ লাগতে শুরু করলো। আমি বললাম, ব্যোমকেশ, আজ আর নয়, বাড়ি ফিরে চল, শরীরটা আজ আর ভালো লাগছে না। ব্যোমকেশ বেশ উত্তেজিত হয়ে বলল, সে কি হে, কই দেখি দেখি। তারপর আমার গলার কাছটায় হাত দিয়ে বলল, সামান্য গরম শরীর, একটা কাজ করো, যাবার সময় একবার ডাক্তারের কাছে ঘুরে যাওয়া যাক। আরে করো কি, সামান্য শরীরটা গরম হয়েছে এত ভেবো না। ব্যোমকেশ কি যেন একটা ভাবল, তারপর বলল, ওফ অজিত, চলো, যাওয়াটা দরকার। বলেই সত্যবতীকে ডাকল। এই সত্য, এদিকে একবার এসো তো, দেখো অজিতের জ্বর এলো নাকি। ব্যোমকেশ কোনো কথাই শুনল না আমার। প্রায় জোর করে দুজন মিলেই আমায় নিয়ে গেল ডাক্তারের কাছে। এই হলো আমার ভূমিকা। তারপর থেকে আমি আজ বিছানায় 4 দিন হলো। মাঝে মাঝে প্রবলভাবে শরীর কাঁপিয়ে জ্বর আসে, কিন্তু বেশিক্ষণ থাকে না, ছেড়ে যায়। ওষুধপত্র সব সত্যবতীই দেখছে, তবে আমার অবস্থা খুবই কাহিল। তবে এর মাঝে আর একটা নতুন ঘটনা ঘটেছে, সে কথাই এখন বলা যাক। যদিও পুরোটাই আমার ব্যোমকেশের মুখে শোনা, কারণ আমি এখন একটা আলাদা ঘরে একাই থাকি। আসল কথাটা হলো এরকম, আমার অসুস্থতার সাথে সাথেই ব্যোমকেশের হাতে একটা নতুন কেস এসেছে। যেদিন আমরা ভিক্টোরিয়া থেকে ফিরলাম, তার পরদিনই আমাদের বাড়িতে এলেন একজন ভদ্রলোক। আমি নিজের চোখে কিছুই দেখিনি, সবটাই ব্যোমকেশের বর্ণনা। ভদ্রলোকের উচ্চতা প্রায় 5.5 ফুটের মতো, পায়ে চামড়ার জুতো, পরনে অতি সাধারণ পাঞ্জাবি আর ধুতি, চোখে চশমা যার মোটা কাচ দূরের জিনিস সুদৃশ্য করতে সাহায্য করে, গালে একটা ছোট কাটা দাগ আছে।